আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে এই প্ল্যাটফর্ম এইচএসসি কমার্স গ্রুপ ফিন্যান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র। আজকে আমাদের স্পেশাল প্রথম অধ্যায় অর্থায়নের সূচনা। এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল 4 নাম্বার লেকচার। তো আজকে আমাদের 4 নাম্বার স্পেশাল লেকচারে আমরা অর্থায়নের শ্রেণী বিভাগ পড়ব, অর্থাৎ অর্থায়নে কত কত ভাগ রয়েছে সেগুলো আমরা দেখব। তো চলো শুরু করি। প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব নীতি এবং প্রকৃতি থাকে, অর্থাৎ নিয়ম নীতি থাকে। সে অনুযায়ী সরকারি, বেসরকারি, অভ্যন্তরীণ, বাহ্যিক প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ সংস্থান করে। বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে অর্থ সংস্থানকে নিচের মতো করে শ্রেণীবিভাগ করা হয়। নিচে উৎসের ভিত্তিতে অর্থায়ন শ্রেণীবিভাগ একটি চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো। অর্থাৎ আমাদের অর্থায়নের অনেকগুলো কাঠামো রয়েছে, অনেকগুলো শ্রেণী রয়েছে, সেই শ্রেণীগুলো আমরা এখন দেখব। বাহ্যিক, অর্থনৈতিক, বাহ্যিক, অভ্যন্তরীণ, সরকারি, বেসরকারি, ইটিসি। তো আমরা একটু দেখি আমাদের ছকটা কি। এই ছকটা অনেক ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। এই ছকটা পরীক্ষাতে যে লিখতে হবে এরকম না, তবে এই ছকটা মনে রাখার চেষ্টা করবা। তো অর্থায়নকে যদি আমরা ভাগ করতে চাই, নিম্নে বর্ণিত এই ভাগটা আমরা করব। তো মূলত অর্থায়নটা আমরা 3 ভাগে ভাগ করি। প্রথমটা হচ্ছে অভ্যন্তরীণ অর্থায়ন, পরেরটা হচ্ছে বাহ্যিক এবং লাস্টে হচ্ছে আন্তর্জাতিক। মুখস্থ করবা, অর্থায়নটাকে আমরা ভাগ করলে 3 ভাগে ভাগ করতে পারবো: অভ্যন্তরীণ, বাহ্যিক, আন্তর্জাতিক। অভ্যন্তরীণ মানে ভেতরের অর্থায়ন, ভেতরগত অর্থায়ন। বাহ্যিক মানে বাহিরগত অর্থায়ন। আর আন্তর্জাতিক মানে বহির্বিশ্বের সাথে অর্থায়ন। সবাই কি কথাগুলো বুঝছো? জি স্যার। ওকে, তো মনে রাখবা, অভ্যন্তরীণ মানে ভেতরে, আর বাহ্যিক মানে বাহিরে, আর আন্তর্জাতিক মানে কি সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে। তো অভ্যন্তরীণ অর্থায়নের মধ্যে কি থাকে? পারিবারিক অর্থায়ন, মানে পরিবারের মানুষের মধ্যে যে অর্থায়নটা হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ মানে ভেতরে। বাহ্যিকের মধ্যে কি থাকে? সরকারি থাকে, বেসরকারি থাকে। তো বেসরকারির মধ্যে আবার থাকে ব্যক্তিগত, ব্যবসায়িক, অব্যবসায়িক ইত্যাদি। অর্থাৎ বাহ্যিক বলতে বোঝায় যেটা পরিবারের বাহিরে, সরকারের অর্থায়ন হইতে পারে, বেসরকারি কোনো প্রতিষ্ঠানের অর্থায়ন হইতে পারে, সেগুলো হচ্ছে বাহ্যিক অর্থায়ন। তো এই অভ্যন্তরীণ বাহ্যিক অর্থায়নের সংক্ষিপ্ত পরিচয় বুঝতে পারছো? কথা বলো, সবাইকে রেসপন্স করতে হবে। হ্যাঁ, সবাইকে কথা বলতে হবে, খুব ইম্পর্টেন্ট আমাদের এই টপিকটা। আচ্ছা, এরপরে আন্তর্জাতিক অর্থায়ন। তো আন্তর্জাতিক বলতে আমরা বুঝি যে রপ্তানি, আমদানি। তো আমদানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য, এগুলোর মাধ্যমে যে অর্থায়ন হয় সেটা হচ্ছে কি আন্তর্জাতিক অর্থায়ন। কারণ আমরা যে আমদানি রপ্তানি করি এগুলো কিন্তু দেশের মধ্যে হয় না, দেশের বাহিরে বিভিন্ন দেশের সাথে হয়। তো যখনই একটা দেশের অর্থনীতির চাকা অন্য দেশের অর্থনীতির উপর প্রভাব ফেলে, বা আমাদের একটা দেশের ব্যবসা বাণিজ্যের লেনদেন যখন অন্য দেশের ব্যবসা বাণিজ্যের লেনদেনের মধ্যে যুক্ত হয়, তখন এটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে চলে যায়। যেমন আমদানি, রপ্তানি, এগুলো সব হচ্ছে আন্তর্জাতিক। আমদানি মানে কি, কোনো কিছু আমরা যদি বাহির থেকে নিয়ে আসতে চাই, অবশ্যই আমাদের বাহিরের দেশের টাকা দিয়ে নিয়ে আসতে হবে পণ্য। তো এই যে আমাদের টাকার লেনদেন হচ্ছে বিভিন্ন দেশের সাথে, এটাকে বলা হয় আন্তর্জাতিক লেনদেন বা আন্তর্জাতিক অর্থায়ন। একই রকম রপ্তানি, আমরা যদি কোনো একটা প্রোডাক্ট বিভিন্ন দেশে বিক্রি করতে চাই, তাহলে সেই দেশ থেকে আমরা কিছু টাকা পাবো, সেই টাকাটা কিন্তু বাহিরের টাকা। তো এই যে আমাদের একটা দেশের সাথে অন্য দেশের যে আমদানি রপ্তানির মাধ্যমে দেশের পারস্পরিক অর্থর সম্পর্ক হয়, কেনা বেচার সম্পর্ক, এটা কিন্তু অর্থায়ন, আর এটাকে বলা হয় আন্তর্জাতিক অর্থায়ন। তো সংক্ষিপ্ত যে পরিচয়টা বলছি, বুঝতে পারছো এতটুকু? কথা বললো। জি স্যার। আচ্ছা, বলছে বৈদেশিক বিনিয়োগ, মানে বিদেশে যদি আমি কোনো কিছু বিনিয়োগ করতে চাই বিদেশে, সেক্ষেত্রে যে আমার অর্থায়নটা সেটা হচ্ছে কি আন্তর্জাতিক অর্থায়ন। তবে একটু ভেতরে পড়ি, এখানে তো আমি সংক্ষেপে বলছি, ভেতরে কি কি আছে একটু দেখি। 1 নম্বর অভ্যন্তরীণ অর্থায়ন। প্রতিষ্ঠান গঠন করার শুরুতেই প্রতিষ্ঠানের বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য অর্থের প্রয়োজন। আমি একটা বিজনেস করতে চাই, বিজনেস একটা প্রতিষ্ঠান। তো সেই বিজনেস করতে গেলে কিন্তু ফাঁকা রুমে ব্যবসা হবে না। অর্থাৎ সেই বিজনেস করতে গেলে আমার সেই বিজনেসে জিনিসপত্র কিনতে হবে। অর্থাৎ সেই জিনিসপত্র কিনতে হলে ঠিক কী লাগবে? টাকা পয়সা লাগবে। কথা বুঝতে পারছো না প্রথম লাইনটা? কথা বলো। এরপরে এ অর্থ মানে এই টাকা পয়সা মালিক নিজের ব্যক্তিগত তহবিল বা অভ্যন্তরীণ তহবিল থেকে সংস্থান করে। অর্থাৎ একটা বিজনেস করতে গেলে যে টাকা লাগবে, সেই টাকাটা কিন্তু নিজের পরিবার থেকে আগে নেয়। তো প্রতিষ্ঠানের তারল্য বজায় রাখতে, প্রতিষ্ঠানের তারল্য বলতে বোঝায় প্রতিষ্ঠানের ধারাবাহিকতা,
প্রতিষ্ঠানের ধারাবাহিকতা বা প্রতিষ্ঠানটা আমি চালাবো সে একটা চাঞ্চল্যতা সেটা বজায় রাখতে অভ্যন্তরীণ অর্থ সংস্থানের দরকার হয়। যেমন মালিকের ব্যক্তিগত মূলধন মানে নিজের টাকা, সঞ্চিতি তহবিল মানে সঞ্চয়কৃত টাকা ইত্যাদি। অভ্যন্তরীণ অর্থায়নের মুখ্য বিষয় হলো পারিবারিক অর্থায়ন। এটা আমরা সবাই জানি, যেহেতু আমাদের একটা বিজনেস করতে গেলে পরিবারের সবাই মিলে টাকাটা দেই বিজনেস করার জন্য, এই জন্য আমার অভ্যন্তরীণ অর্থায়নের মুখ্য বিষয় হচ্ছে পারিবারিক অর্থায়ন। মানে পরিবারের মানুষরা যত বেশি অর্থ আমাকে দিতে পারবে আমি বিজনেস করে তত লাভবান হতে পারবো। পারিবারিক অর্থায়নটা যদি আমার জোরালো হয় তাহলে আমি ব্যবসা করে ভালো কিছু করতে পারবো। কিন্তু পারিবারিক অর্থায়ন যদি আমার বেশি জোরালো না হয়, পারিবারিক অর্থায়ন যদি কম হয়, তাহলে আমার বিজনেসটা এত ভালো হবে না। আমি বিজনেসে ভালো লাভবান হতে পারবো না, কারণ আমার পুঁজি কম, ব্যবসা করতে পারবো না তেমন, কারণ পারিবারিক অর্থায়ন আমার নাই, পরিবারে আমার তেমন অর্থায়ন দেয় নেই। নিজের কষ্টে অর্জিত ব্যবসা থেকে আমার টাকা বাড়াইতে হয়েছে। কথা কি বুঝছো যা বলছি? আচ্ছা, এরপরে এই সম্পর্কে নিচের আলোচনা আমরা দেখি। ক নাম্বার, পারিবারিক অর্থায়ন। অভ্যন্তরীণ অর্থায়নের মধ্যে পারিবারিক অর্থায়নটার পুরোপুরি বিষয়টা কি দেখি। পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করে। সে আয় কীভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল হয় তা নির্ধারণ করে। অর্থাৎ পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে পরিবারের আয়টা কেমনে হইল, সেই আয়টা আমরা পরিবারের কোন খাতে ব্যয় করব, কীভাবে ব্যয় করলে আমার সকলের মঙ্গল হবে সেটাও নির্ধারণ করে। তো পরিবারের প্রয়োজনীয় অসংখ্য ব্যয়ের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে অধিক গুরুত্বপূর্ণ ব্যয়গুলো পূরণ করা হয়। অর্থাৎ আমার পরিবারের মধ্যে অনেক কিছু প্রয়োজন, তো আমি যদি এত কিছু প্রয়োজন মেটাতে চাই তাহলে কিন্তু আমার হবে না। তো পরিবারের যেই জিনিসটা সবচেয়ে বেশি লাগবে সেই জিনিসটা আমরা কি করব, ব্যয় করব, বা সেই বিষয়টা আমরা ক্রয় করে আমরা কি করব, আমরা যে ব্যয়টা হবে সেই ব্যয়টা পূরণ করব, এটাই আর কি। পরিবারের আয় যদি ব্যয়ের জন্য যথেষ্ট না হয় তবে বিভিন্ন আত্মীয় স্বজন, পরিচিত ব্যক্তিবর্গ, বন্ধুবান্ধব থেকে অর্থ ঋণ নিয়েও আমরা এই কাজটা করতে পারি। অর্থাৎ পরিবারের যতটুকু আমাদের আয় হয় পারিবারিক আয়, সেই পারিবারিক আয়ের জন্য যে টাকাটা আমরা পাই সেই টাকাটা দিয়ে যদি ব্যবসা বাণিজ্য খাতে না পারি তাহলে আমাকে কী করতে হবে, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব তাদের থেকে ঋণ নিয়ে আমার এটা মেটাতে হবে, কারণ আমি বিজনেস করতে চাচ্ছি। বিজনেস করতে গেলে অবশ্যই পারিবারিক অর্থটা লাগবে। তো পারিবারিক অর্থ আমার খুবই কম, কারণ আমার পরিবারের সবাই তেমন স্বাবলম্বী না। আমি নতুন একটা বিজনেস করতে চাচ্ছি, তো পরিবার থেকে আমি পাচ্ছি মনে করো 50,000 টাকা, কিন্তু আমার লাগবে 5 লক্ষ টাকা। তো এত টাকা আমি কই থেকে পাবো? তো পরিবার থেকে যে 50,000 টাকা পাচ্ছি এটা নিব, আর বাকি বন্ধু বান্ধব আত্মীয়স্বজন থেকে ঋণ করে বাকি টাকা ফিল করে আমি কি করব, আমার বিজনেসটা চালিয়ে রাখবো। অর্থাৎ আমাদের এখানে পরিবারে নিজের চাইতো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাজটাও বেশি মুখ্য, কারণ তাদের সাহায্য ছাড়াও কিন্তু আমরা বিজনেসটা করতে পারতেছি না। মানে পারিবারিক অর্থায়নটা শুধুমাত্র হচ্ছে না, এর বাইরে যে অংশটা আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের অর্থায়নটাও কাজে লাগতেছে এখানে। কথা কি বুঝছো যা বললাম? আচ্ছা, এরপরে নিয়মিত আয়ের সাথে সঙ্গতি রেখে, নিয়মিত আয়ের সাথে মিল রেখে নিয়মিত ব্যয়সমূহ নির্ধারণ করা হয়। অর্থাৎ আমরা যদি পরিবারের আয়ের সাথে মিল রেখা ব্যয়টা করি, যে আমি আজকে কত টাকা আয় করলাম আর কত টাকা ব্যয় করলাম, যদি আমার আয়ের চেয়ে ব্যয় বেশি হয় তাহলে কিন্তু আমার ঋণ হবে পরিবারে, আমি পরিবার থেকে বেশি অর্থ পাবো না। তো পারিবারিক অর্থটা আমার এমনভাবে চিন্তা করতে হবে যে আমি পরিবার থেকে যে অর্থটা পাই সেই অর্থটা কতটুকু, আর আমার পরিবার থেকে যে ব্যয় হয় সেই ব্যয়টা কতটুকু। আমরা চেষ্টা করব আমার পরিবারের আয়টা যাতে বেশি হয়, ব্যয়টা কম হয়, যাতে করে সেই আয়ের অংশ সেভ করে আমি ব্যবসাতে খাটাতে পারি। তাই বলতেছে স্থায়ী সম্পদ যেমন টিভি, ফ্রিজ, গাড়ি, বাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যাংক থেকে ঋণ নেওয়া বা ধার করতে হয়। অর্থাৎ যে সম্পদগুলো আমার থাকে স্থায়ী পরিবারের জন্য, সেগুলো কিন্তু আমরা কি করি, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে কী করি, আমরা এটা পূরণ করি। কিন্তু সংগৃহীত তহবিল সীমাবদ্ধ বলে এর উপযুক্ত ব্যবহার প্রয়োজন। অর্থাৎ যতটুকু আমরা টাকা সংগ্রহ করছি সেটা কিন্তু আমার সীমাবদ্ধ, অর্থাৎ এর বাহিরে কোনো আমরা টাকা করতে পারতেছি না, সঞ্চয় করতে পারতেছি না। যতটুকু সঞ্চয় করছি এটা আমার অতটুকু লিমিটেড। তো আমাদের এই টাকাটা উপযুক্ত স্থানে ব্যয় করতে হবে যাতে আমাদের টাকাটা অপচয় না হয়। এই হচ্ছে সেই লাইনের ব্যাখ্যাটা। দেখো এই লাইনের ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা?
কথা বলো। জি স্যার। আচ্ছা, এরপরে যদি পরিবারের সংগৃহীত তহবিল মানে পরিবারের জন্য যে টাকাটা আমরা গ্রহণ করছি বা সঞ্চয় করছি সেই তহবিল প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় বেশি হয়, তবে সেটা ভবিষ্যতের ব্যবহারের জন্য সঞ্চয় করা হয়। অর্থাৎ আমি আমার পরিবারের জন্য যতটুকু আয় করতেছি সেই আয়টা যদি আমার ব্যয় থেকে বেশি হয় তাহলে কিন্তু সেই টাকাটা সেভ থাকবে, আর সেই সেভ করা টাকাটাই কিন্তু পরবর্তীতে আমরা কী করব, কাজে লাগাতে পারবো। এই হচ্ছে আমাদের পারিবারিক অর্থায়ন। এই হচ্ছে আমার যে অভ্যন্তরীণ অর্থায়নের বিষয়টা পারিবারিক অর্থায়ন। তো পারিবারিক অর্থায়নটা মোটামুটি বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও। কথা বলো। জি স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে তোমাদের বইতে দেখবা পারিবারিক অর্থায়নটা কীরকমভাবে সাজানো আছে। তো এরপর আমাদের আসবে কি, এরপর আসবে 2 নাম্বার বাহ্যিক অর্থায়ন। বাহ্যিক অর্থায়নের মধ্যে আছে 2 রকম, একটা হচ্ছে সরকারি, একটা হচ্ছে বেসরকারি। তো এই সরকারি বেসরকারির মধ্যে আমার যে ধাপগুলো আছে সেই ধাপগুলো পড়তে হবে, এবং আমার এইটা পয়েন্টটা অনেক বড়। এরপর হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। তো আমার আজকে সময় স্বল্পতার কারণে আমি জাস্ট আজকে পারিবারিক অর্থায়নটা তোমাদের পড়াইলাম। এখন তোমাদেরকে একটু কষ্ট করে এই পয়েন্টটা মুখস্থ করে খাতায় লিখতে হবে। বাড়ি কাজটা থাকবে যে অভ্যন্তরীণ অর্থায়নটা যেটা আছে সেই অর্থায়নের প্রথম যে পর্বটা, পারিবারিক অর্থায়ন বলতে কি বুঝো, এই ধাপটা তোমাকে মুখস্থ করে খাতায় লিখতে হবে। এটা লিখে আমাকে দেখাবো, এটাই হচ্ছে বাড়ি কাজ। কথা কি বুঝছো? স্যার ছবি তুলে দিয়ে দিন। আচ্ছা, ছবি তুলে দিয়ে দিব, যার নাই যার বই আছে সেই বই থেকে তোমরা পড়বা। আর যদি তোমার পক্ষে সম্ভব হয় যে স্যার আমি বাহ্যিক অর্থায়নটা পড়ছি, যেমন সরকারি বেসরকারি এটা পড়ে ফেলছি, তাহলে ভালো হয় যদি পারো আর কি। বাহ্যিক অর্থায়নে যে সরকারি অর্থায়ন বেসরকারি অর্থায়ন আছে এই দুটাও পড়া যদি যতটুকু পারো লিখে আমাকে দেখাবো। আর আমরা চেষ্টা করবো এরপর থেকে আলোচনা করার জন্য, যেহেতু আজকে সময় কম এই জন্য এতটুকু আলোচনা করলাম। সবাই কি বাড়ি পড়াটা বুঝতে পারছো যা বললাম? এই যেগুলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আজকে রাত 11:15 আমাদের ইংরেজি ন্যারেশনের ক্লাস আছে, থাইকো, প্র্যাকটিস করবো নতুন বোর্ড প্রশ্ন, সবাই থাইকো। তো আজকের মতো আমাদের এইখানেই ফিনান্স 14 নাম্বার লেকচার এখানেই কমপ্লিট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।